হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানসেট একাডেমি। আজকে আমরা ভূগোলের গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, যেটা হচ্ছে নদ নদী বা রিভার। এই নদ নদী পড়ার আগে আমরা নদী সম্পর্কে কিছুটা জেনে নিই। তাহলে প্রথম হচ্ছে নদী কাকে বলে। দেখো, নদী হলো একটি স্বাভাবিক জলধারা। তাহলে নদী কি? নদী হলো একটি স্বাভাবিক জলধারা যা কোনো উচ্চভূমি থেকে তৈরি হচ্ছে এবং ভূঢাল অনুযায়ী নিচের দিকে নেমে আসছে এবং সাগর, হ্রদ বা অন্য কোনো নদীতে মিলে যাচ্ছে। তাহলে দেখো, এই হচ্ছে দেখো নদী, এটা একটা উচ্চভূমি। এই উচ্চভূমি থেকে একটা নদীর সৃষ্টি হলো। এই ভূঢাল অনুযায়ী নদীটা কি হচ্ছে? নিচে নেমে আসছে। ভূঢাল অনুযায়ী নদীটা নিচে নেমে এসে কোনো একটা নিম্নের কোনো একটা জায়গায়, সেখানে হ্রদ হতে পারে, সমুদ্র হতে পারে বা অন্যান্য নদীতে গিয়ে মিশতে পারে। এবার দেখব, ভারতবর্ষে উৎস অনুসারে আমরা নদীকে দুটো ভাগে ভাগ করি। কত ভাগে ভাগ করি? দুটো ভাগে। দেখো, তাহলে প্রথম ভাগটা হচ্ছে হিমালয়ের নদী। তাহলে প্রথম ভাগটা কি? হিমালয়ের নদী। এবং দ্বিতীয় ভাগটা হচ্ছে উপদ্বীপীয় বা দক্ষিণ ভারতের নদী। তাহলে হিমালয়ের নদী যদি আমরা পড়তে যাই, হিমালয়ের নদীর উদাহরণ হচ্ছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, আরও অন্যান্য অনেক আছে। এবার দেখো, উপদ্বীপীয় বা দক্ষিণ ভারতের নদীর মধ্যে পড়ছে নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, আরও অন্যান্য আছে। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এই যে হিমালয় থেকে যে বরফ গলা জলের সৃষ্ট নদীগুলো হচ্ছে, তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে সিন্ধু নদী বা সিন্ধু নদ। তাহলে আমরা আজকে কি পড়ব? সিন্ধু নদ সম্পর্কে ডিটেলসে জেনে নেব। দেখো, তাহলে সিন্ধু নদ যদি পড়তে যাই, সিন্ধু নদের উৎস সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে। সিন্ধু নদের উৎস কোথায়? তিব্বতের মানস সরোবর হ্রদের নিকট বোখারচু হিমবাহ থেকে। তাহলে সিন্ধু নদের উৎপত্তি হচ্ছে আমাদের যে তিব্বত আছে, সেই তিব্বতের মানস সরোবর হ্রদের নিকট বোখারচু নামে একটা হিমবাহ আছে, সেখান থেকে সিন্ধু নদের উৎপত্তি হচ্ছে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই। এটা ধরে নিলাম বোখারচু হিমবাহ। এখান থেকে কি হচ্ছে? এই যে নীল আকারে লেখা ছবি আঁকা আছে, এই যে নীল আকারের ছবি, এটাই হচ্ছে ধরে নিলাম আমরা সিন্ধু নদ। এটা বোখারচু হিমবাহ থেকে তৈরি হয়ে প্রথমে তিব্বত, তারপরে ভারতবর্ষ, অবশেষে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোথায় এসে পতিত হচ্ছে? আরব সাগরে এসে পতিত হচ্ছে। তাহলে এই যে সিন্ধু নদ, এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। কত? 2880 কিলোমিটার। তাহলে টোটাল দৈর্ঘ্য 2880 কিলোমিটার হলেও ভারতবর্ষে প্রবাহিত হয়েছে মাত্র 709 কিলোমিটার। ভারতবর্ষে কতটা প্রবাহিত হয়েছে? মাত্র 709 কিলোমিটার। এবার এই যে সিন্ধু নদ, তার প্রবাহকালে অনেকগুলো উপনদী ডান দিক এবং বাম দিক থেকে এসে মিলিত হয়েছে। তাহলে প্রথমে আমরা ডান দিকের উপনদীগুলো দেখে নেব। তাহলে ডান দিকের গুরুত্বপূর্ণ কয়েকটা উপনদী হলো, প্রথম হচ্ছে শায়ক, 2 নম্বর হচ্ছে গিলগিট, 3 নম্বর কাবুল, 4 নম্বর হচ্ছে গোমাল। দেখো, সচরাচর আমাদের পরীক্ষা এখান থেকে খুব একটা বেশি দেয় না। আমাদের সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাম তীরের উপনদী। এই বাম তীরের উপনদী থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে। তাহলে বাম তীরের উপনদীগুলো আমরা দেখে নেব। প্রথম কি আসছে বলো? বিতস্তা, যার আর একটা নাম হচ্ছে ঝেলাম। তারপর হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব, ইরাবতী বা রাভি, বিপাশা বা বিয়াস, আর একটা হচ্ছে শতুদ্র বা সতলুজ। আর একটা কী হচ্ছে? শতুদ্র বা সতলুজ। তাহলে এটাকে আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। দেখো ট্রিক্সটা কি? JCBRS। তাহলে জে ফর কি? ঝেলাম, সি ফর চেনাব, বি ফর বেয়াস, আর ফর হচ্ছে রাভি বা ইরাবতী, আর এস ফর হচ্ছে সতলুজ বা শতুদ্র। তাহলে কম বেশি সবাই JCB নামটা জানো, JCBRS। এই শর্টকাট ট্রিক্স অনুযায়ী আমরা জিনিসটাকে মনে রাখবো। দেখো, ছবিতে আরেকবার দেখে নিচ্ছি আমরা। তাহলে এই যে সিন্ধু নদ আছে, সিন্ধু নদের প্রথমে যে উপনদীটা আসছে, এর নাম হচ্ছে কি বলতো? ঝিলাম বা বিতস্তা। 2 নম্বরে যেটা আসছে, এটা হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা। 3 নম্বরে যেটা আসছে সেটা কি হচ্ছে বলো? রাভি বা ইরাবতী। 4 নম্বর উপনদী যেটা হচ্ছে সেটা হচ্ছে বিয়াস। এবং সর্বশেষ অর্থাৎ 5 নম্বর যে উপনদীটা আছে, তার নাম হচ্ছে সতলুজ বা শতুদ্র। এই নদীগুলো এসে দেখো একটা জায়গায় এসে মিলিত হয়েছে।
এই যে জায়গাটা এসে মিলিত হয়েছে এর নাম, এটা হচ্ছে পাকিস্তানের অন্তর্গত, এর নাম হচ্ছে মিথানকোট। তাহলে এই জায়গাটার নাম আমরা কি বললাম বলো? মিথানকোট। তাহলে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কি হলো? তাহলে আমাদের সিন্ধু নদের যে সমস্ত বাম তীরের উপনদীগুলো আছে সেগুলো কোথায় এসে মিলিত হয়েছে? তাহলে পাকিস্তানের মিথানকোট নামের একটা জায়গায় এই নদীগুলো এসে মিলিত হয়েছে। এবার দেখো, এই যে উপনদীগুলো আমরা জানলাম, এই উপনদী সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব একটা বাই একটা করে। তাহলে বাম তীরের যে উপনদীসমূহ আছে সেগুলো আমরা দেখে নিই। প্রথম হচ্ছে শতদ্র বা সতলুজ। তা শতদ্র নদীর উৎস কোথা থেকে? এটাও দেখো মানস সরোবর যে লেক বা হ্রদ আছে তার রাক্ষস হ্রদ থেকে। তাহলে মানস সরোবরের রাক্ষস হ্রদ থেকে শতদ্র নদী উৎপত্তি হয়েছে। এই যে শতদ্র নদী আছে এর মোট দৈর্ঘ্য হচ্ছে 1450 কিলোমিটার। 1450 কিলোমিটার। আবার কোনো বইতে কত বলা থাকে? 1500 কিলোমিটার। ঠিক আছে, 1450 কিলোমিটার এর মোট দৈর্ঘ্য হলেও ভারতে প্রবাহিত হয়েছে 1050 কিলোমিটার। তাহলে ভারতে কতটা প্রবাহিত হয়েছে? 1050 কিলোমিটার। আর এই শতদ্র নদী হলো সিন্ধুর দীর্ঘতম উপনদী। তাহলে এই শতদ্র নদী হলো কি? সিন্ধুর দীর্ঘতম উপনদী। এছাড়াও আমরা দেখে নেব এই যে শতদ্র নদীর ওপর বিখ্যাত ভাকরা নাঙ্গাল বাঁধ নির্মিত হয়েছে। প্রচুরবার প্রশ্ন এসেছে যে ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর মিলিত হয়েছে? তার এর অ্যান্সার কী হবে? শতদ্র নদীর ওপর। এবার আমরা দেখে নেব 2 নম্বর উপনদী, সেটা হচ্ছে বিয়াস বা বিপাশা। তাহলে 2 নম্বর উপনদী কি? বিয়াস বা বিপাশা। দেখো এর উৎস হচ্ছে রোটাং গিরিপথ। এই রোটাং গিরিপথ কোথায় অবস্থিত? এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশ। এর দৈর্ঘ্য কত? 460 কিলোমিটার। অতটা ইম্পর্টেন্ট না এটা। এর থেকে সব থেকে যেটা বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই নদীর ওপর, বিয়াস বা বিপাশা নদীর ওপর বিখ্যাত পং ড্যাম বা পং বাঁধ নির্মিত হয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রচুরবার পরীক্ষা এসছে যে পং ড্যাম বাঁধটি বা পং ড্যামটি কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তার অ্যান্সার কী হবে? বিপাশা বা বিয়াস নদীর ওপর। এবার দেখো আমরা 3 নম্বর নদী সম্পর্কে জেনে নেব, যেটা হচ্ছে ইরাবতী বা রাভি। ইরাবতী বা রাভি, এটারও দেখো উৎস হচ্ছে রোটাং গিরিপথ। তাহলে এটারও উৎস কোথায়? রোটাং গিরিপথ। আর একটু আগেই বললাম রোটাং গিরিপথ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। এই যে ইরাবতী বা রাভি নদীর দৈর্ঘ্য কত বলো? 725 কিলোমিটার। 725 কিলোমিটার। এই নদীর ওপর বিখ্যাত রঞ্জিত সাগর বাঁধ নির্মিত হয়েছে। তাহলে আবারও বলছি, পরীক্ষাতে বারংবার এসেছে যে রঞ্জিত সাগর বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে? তাহলে কী অ্যান্সার হবে বলো তো? রাভি বা ইরাবতী নদীর ওপর এই রঞ্জিত সাগর বাঁধ নির্মিত হয়েছে। এবার আমরা দেখে নেব বিতস্তা বা ঝিলাম নদী। এই বিতস্তা বা ঝিলাম নদীর উৎস হলো পীর পাঞ্জালের ভেরিনাগ প্রস্রবণ। তাহলে বিতস্তা বা ঝিলাম নদীর উৎপত্তি লাভ করেছে পীর পাঞ্জালের ভেরিনাগ প্রস্রবণ থেকে। এর দৈর্ঘ্য হচ্ছে 724 কিলোমিটার। তাহলে এর দৈর্ঘ্য কত বলো? 724 কিলোমিটার। এখান থেকে প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবিপি বলো, পিএসসি বলো, রেল বলো, মিসলেনিয়াস বলো, প্রত্যেকটা পরীক্ষায় বারবার এসেছে যে কাশ্মীর উপত্যকা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে কাশ্মীর উপত্যকা হচ্ছে ঝিলাম বা বিতস্তা নদীর তীরে অবস্থিত। এখান থেকে আরও 2-1টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে কাশ্মীর উপত্যকায় কী ধরনের মৃত্তিকা দেখা যায়? কী ধরনের মৃত্তিকা দেখা যায়? তাহলে এটা তোমরা কমেন্ট বক্সে লেখো কী ধরনের মৃত্তিকা দেখা যায়। এছাড়াও বলো কাশ্মীর উপত্যকায় কোন চাষ ভালো হয়? কোন চাষ ভালো হয়? তাহলে এই প্রশ্ন দুটোর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো বাম তীরের শেষ আর একটা উপনদী হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব। চন্দ্রভাগা বা চেনাব, এটার উৎস কোথায়? এটার উৎস হচ্ছে বারালাচা গিরিপথ থেকে। তাহলে কি দেখছি আমরা? বারালাচা গিরিপথ থেকে চন্দ্রভাগা বা চেনাব নদীটির উৎপত্তি লাভ করেছে। এর মোট দৈর্ঘ্য কত? 1180 কিলোমিটার। এর মোট দৈর্ঘ্য হচ্ছে 1180 কিলোমিটার।
এখান থেকে একটা প্রশ্ন বারবার আসে যে সালাল বাঁধ কার ওপর, কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তাহলে সালাল বাঁধ নির্মিত হয়েছে চন্দ্রভাগা বা চেনাব নদীর ওপরে। তাহলে এই গেল আমাদের সিন্ধু নদী সম্পর্কে খুব শর্টকাট একটা ক্লাস। এখানে আমরা সিন্ধু নদ এবং তার বিভিন্ন উপনদী এবং তাদের সম্পর্কে আমরা সুন্দরভাবে জেনে নিলাম। তাহলে তোমরা যে সিন্ধু নদ পড়লে, তাহলে এখান থেকে কয়েকটা প্রশ্ন আমরা জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? ICDS সুপারভাইজার পরীক্ষায় বিগত বছর এসেছিল। তাহলে ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? বিপাশা, ইরাবতী, শতদ্র, সিন্ধু। তাহলে এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, শতদ্র। 2 নম্বর প্রশ্ন দেখো যে সিন্ধু জলচুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এটা দেখো SSCর পরীক্ষাতে আসা একটা প্রশ্ন। অপশন এ 1950, অপশন বি 1956, অপশন সি 1965, অপশন ডি হচ্ছে 1960। এই সিন্ধু জলচুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি এটা স্বাক্ষরিত হয়েছিল 1960 সালে 19শে সেপ্টেম্বর। 1960 সালের কত? 19শে সেপ্টেম্বর। তাহলে এই যে 1960 সালে হয়েছিল, তখন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? আইয়ুব খান। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন আইয়ুব খান। এই দুজন মিলে যে চুক্তিটা করলো, এই চুক্তি থেকে আমরা কি জানতে পারি? এই চুক্তি থেকে আমরা জানতে পারি ইন্ডিয়া বা ভারত যে জল চুক্তি বন্টনের 20% জল ব্যবহার করবে এবং পাকিস্তান কত পার্সেন্ট জল ব্যবহার করবে? 80% জল ব্যবহার করবে। তাহলে SSC GDতে এসেছিল যে সিন্ধু জলচুক্তিতে ভারত কত পার্সেন্ট জল ব্যবহারের অনুমতি পায়? তাহলে সেটার অ্যান্সার হবে 20% জল ব্যবহারের অনুমতি পেয়েছিল। WBCS মেন্সে আসে একটা প্রশ্ন যে সিন্ধ সাগর দোয়াব কোন নদীর মধ্যে অবস্থিত? তাহলে এখান থেকে আমরা দেখে নেব অপশন এ চেনাব ও ঝিলাম, অপশন বি ঝিলাম, চেনাব এবং সিন্ধু, অপশন সি হচ্ছে রাভি ও চেনাব, অপশন ডি হচ্ছে বিয়াস ও শতদ্রু। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঝিলাম, চেনাব এবং সিন্ধু। তাহলে সিন্ধু সাগর দোয়াব মূলত ঝিলাম এবং সিন্ধু এই দুটো নদীর মধ্যে দেখা যায়। তাহলে কোন কোন দুটো নদীর মধ্যে দেখা যায়? ঝিলাম এবং সিন্ধু নদীর মধ্যে দেখা যায়। এবার আমরা দেখে নেব যে সিন্ধু নদের বৃহত্তম উপনদীর নাম কি? তাহলে সিন্ধু নদের বৃহত্তম উপনদীর নাম অপশন এ ঝিলাম, অপশন বি শতদ্র, অপশন সি চেনাব বা চন্দ্রভাগা, অপশন ডি বিয়াস। তাহলে আমাদের এখানে বৃহত্তম বলেছে, তাহলে সিন্ধুর বৃহত্তম উপনদীর নাম হবে হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা। কিন্তু প্রশ্নে যদি দীর্ঘতম বলতো, দীর্ঘতম উপনদীর নাম বললে চোখ বন্ধ করে কী অ্যান্সার হতো? শতদ্র। তাহলে দেখো, বৃহত্তম বলেছে বলে অ্যান্সার হবে চেনাব বা চন্দ্রভাগা। দীর্ঘতম বললে কি হতো? শতদ্র। দীর্ঘতম মানে লম্বায় দীর্ঘ, আর বৃহত্তম মানে জল বহন ক্ষমতা বেশি। তাহলে জল বহন ক্ষমতা কোন উপনদীর বেশি? সেটা হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা নদীর জল বহন ক্ষমতা বেশি। পরের প্রশ্ন দেখো যে সালাল প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? রাজস্থান সেট পরীক্ষায় এসেছিল। তাহলে সালাল প্রকল্প চেনাব বা চন্দ্রভাগা, সিন্ধু, শতদ্র, ঝিলাম কোন নদীর ওপর অবস্থিত? এটা হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা নদীর ওপর অবস্থিত। এবার দেখো, তোমাদের জন্য দুটো সুন্দর প্রশ্ন রেখে দিয়েছি হোমওয়ার্কের জন্য, সবাই কমেন্ট বক্সে জানাবে। প্রথম প্রশ্ন হলো কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? সবাই কমেন্ট বক্সে এর উত্তরটা জানাবে। আর একটা প্রশ্ন হলো নিম্নলিখিত কোন স্থানের নিকট সিন্ধু নদের উৎপত্তি হয়? তাহলে দুটো প্রশ্নই দেখো আমরা আলোচনা করেছি। তাহলে দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে।